এবং আমার ডান পাশে আছেন আমার আরেক চাচাতো ভাই ভূঁইয়া গোষ্ঠীর, উনি জনাব মোহাম্মদ খসরু ভূঁইয়া, উনি ঢাকার ব্যবসায়ী। তো সেই হিসাবে আমাদের যে মূলত যে চাচা আপনাকে যে অনুরোধ করছি যে আমরা একটা মানে সাক্ষাৎকার নেওয়া, আমরা ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা সাক্ষাৎকার নিতেছি, বিশেষ করে গ্রামের প্রবীণ মুরব্বীদের। কারণ আমরা দেখতেছি আমি বর্তমানে 2017 সালে বিদেশ যাওয়ার পরে আমি 2024-এর লাস্টে যখন আসছি, আমি যেই সকল মুরব্বীদেরকে 2017 সালে আমাদের গ্রামে দেখে গেছি, 2024 সালে এসে দেখি এদের মধ্যে অনেকেই নেই। তো সেই হিসাবে গ্রাম মুরব্বী শূন্য হচ্ছে। এবং এই বর্তমান আমাদের গ্রামের বা বাংলাদেশের প্রজন্ম, ইয়াং জেনারেশন, তারা ইন্টারনেট, ফেসবুক এইগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তাই আমাদের আগের দিনের মতো যে মুরব্বীদের কাছ থেকে নিজেদের ঐতিহ্য, ইতিহাস জানা, গ্রামের ইতিহাস জানা, কালচার জানা, সংস্কৃতি জানা, ওই ধরনের মেন্টালিটি আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে নেই বা বর্তমান প্রজন্মে। তাই আমরা চিন্তা করলাম আমাদের মুরব্বীদের কাছ থেকে কিছু ইতিহাস শুনে আমরা ফেসবুকের মাধ্যমে যদি প্রচার করি, এটা বর্তমান প্রজন্ম শুনলো এবং এর দ্বারা অনেক কিছু উপকৃত হলো এবং বুঝতে পারলো। আর পাশাপাশি যে জিনিসটা হলো, আমরা আমাদের মুরব্বীদের স্মৃতি সংরক্ষণ করা। আপনার সাথে যে আমরা একটা ভিডিও, আমরা একটা সাক্ষাৎকার নিতেছি, এটা মানে আমরা ফেসবুকে দিব, ইউটিউবে দিব, এর মাধ্যমে এটা হয়তো বা অনেকদিন ইন্টারনেটে থাকবে। আপনার ছেলে, আপনার নাতি, আপনার প্রতি যুগ থেকে যুগ অনেকে এই আমাদের যারা পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখতে পারবে। এই স্মৃতিটা সংরক্ষণ করা উদ্দেশ্য। সেই হিসেবে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা জানেন আমাদের জনপুরাতন ইতিহাস অনুষ্ঠানের যে মূল সাক্ষাৎকার নিব আমরা, উনি হচ্ছে আমাদের আব্দুর রহমান চাচা। আমরা বলে নেই, আমরা পুরাতন ইতিহাস শুনি অনুষ্ঠানের কার্যক্রমটি শুরু করার পরে পদ্মবিধি প্রায় 10 থেকে 12টি সাক্ষাৎকার দেখছেন পাটুলি গ্রামের বিভিন্ন প্রবীণ এবং শ্রদ্ধেয় মুরব্বীদের কাছ থেকে। এই পর্যন্ত যতগুলা সাক্ষাৎকার আমরা নিয়েছি এবং যে সকল মুরব্বীরা সাক্ষাৎকার দিয়েছেন, এর মধ্যে প্রত্যেকটা সাক্ষাৎকারে অতীত হিস্ট্রিতে একজনের নাম মানে গর্বের সাথে এবং প্রত্যেক মানে মুরব্বীদের কাছ থেকে আমরা কি জিনিসটা পাইছি, এটা হচ্ছে আমাদের আব্দুর রব ভূঁইয়া। আপনারা জানেন পাটুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবার এবং গোষ্ঠী হিসেবে ভূঁইয়া গোষ্ঠী ও অত্র অঞ্চলের মধ্যে সুপরিচিত। আর সেই ভূঁইয়া গোষ্ঠীর যে রত্ন যাকে বলা হয়, এই ভূঁইয়া গোষ্ঠীর যে নেতৃত্ব যুগ যুগ ধরে যেই পরিবারের হাতে ছিলেন, মানে সেই পরিবারের সন্তান হচ্ছে আমাদের এই যে আব্দুর রহমান চাচা। ওনার আব্বাই হচ্ছে আব্দুর ভূঁইয়া সাহেব। একদিকে সম্পর্ক ওনার আব্দুল্লাহ হাফিজ, মানে আব্দুল হাফিজ হচ্ছে ওনার আব্বা, আবার চাচা হচ্ছে আব্দুরুফ, আবার শ্বশুরও, মানে সেই হিসাবে আব্বাই। সেই হিসাবে আজকে আমাদের যে ইতিহাসের যে পাটগ্রাম ইতিহাসের যে মহানায়ক, যে ভূঁইয়া গোষ্ঠীর যে অহংকার, যে আব্দুর ভূঁইয়া দাদার যে সন্তান, ওনার কাছ থেকে গ্রামের ইতিহাস শুনবো, গল্প শুনবো এবং পাটুলি গ্রামের তরুণ প্রজন্ম এবং গ্রামের বিশিষ্ট মুরব্বী সহত্র অঞ্চলে সবার কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি দেখবেন এবং এর মধ্যে দিয়ে গ্রামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এই বিশ্বাস রইল। চাচা, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইতেছি যে জিনিসটা হলো, মানে বর্তমান বয়সটা মানে আপনার কত বা জন্ম আপনার কত সালে? আমার জন্ম হলো 1/5/59 ইংরেজি। 1/5/59। হ্যাঁ, তাহলে 1/5/59 তাহলে সংগ্রামের অনেক আগে। হ্যাঁ, তাহলে মানে সংগ্রামের সময় আপনার বয়স কত? 59 সংগ্রাম হয়েছে 71-এ। 71-এ 59 ধরুন না, 11 বছর, প্রায় 12 বছর, 12 বছর, 11 বছর। সংগ্রামের যদি 54 বছর আর ওইদিকে 11 বছর, তাহলে সেই ক্ষেত্রে এবার স্কুলে 65 প্লাস বয়স। হ্যাঁ, আমি সংগ্রামের সময় আমরা যখন ওই মিছিল, সংগ্রামের মিছিল হতো, আমরা এই প্রাইমারি স্কুলে গুনে প্রাইমারি স্কুল পড়ি, তো আমরা হাই স্কুলের গুনিয়া হাই স্কুলের ফুলা আনতে আমরা বন্ধ তোমরা চলো, তো আমরা তারা পিছিয়ে যেতাম, মিছিল মিছিল করতাম, যাই আমরা এই এলাকা যেতাম, কে কতক্ষণ যায় কেউ হরিম্বের টরিম্বের গ্রামে গ্রামে ঘুরে আমরা আবার বাড়িতে এসে করতাম। আর সংগ্রামের পরে দিয়ে যখন আমরা আমার স্কুলের স্বাধীন হওয়ার পরে আমরা এই 5 থেকে 6 যে আমরা আমি কাকা আসবো এই বিষয়ে অবশ্যই,
আমি যেহেতু সংগ্রামের সময়, তাহলে আপনার বয়স ছিল 11 বছর, হুম। 11 12 বছর। তাহলে আমরা আমার এই ইতিহাস ঐতিহ্য শোনার পাশাপাশি আমরা যেহেতু 11 বছর বয়সে, আমি প্রথমে আরেকটা জানতে চাই আপনার মানে শৈশব এবং কৈশোর কালটা জানতে চাই, যে মানে শৈশব কালটা কি গ্রামে কাটছে, বা লেখাপড়া কোথায় করছেন, কোন কোন জায়গায় লেখাপড়া করছেন, বা ব্যবসা বাণিজ্য মানে কি ছোটকাল থেকে একটু স্টেজ চলতে, হ্যাঁ, মানে ছোটবেলায়, শৈশব কাল থেকে যত স্মরণ আছে। হ্যাঁ ছোটবেলাতে আমরা এই মক্তব্য পড়ালেখা করছি, মক্তবের পাশাপাশি গুনিয়া স্কুলে, গুনিয়া প্রাইমারি স্কুল থেকে, হ্যাঁ, কোন প্রাইমারি স্কুল থেকে পড়ছেন? আমাদের না পাটুলি পড়িনি। পাটুলিতে আপনার পড়া হয়নি। না, আমার পাটুলি ওই স্কুলে ভর্তি করছিল 2-তে, 1 আর 2-তে। হ্যাঁ, তারপরে ওই গুনিয়া স্কুলের, গুনিয়া প্রাইমারি স্কুলের হেডমাস্টার আলিয়ার আর এই আমার ফুফাতো ভাই আজিজুর রহমান সাহেব আছেন গুনিয়া প্রাইমারি স্কুলের হেডমাস্টার। জি উনি একদিন এই স্কুলে যাওয়ার সময় দিক দিয়ে আসছে, আচ্ছা আমার খোঁজখবর করলো, কইলো আব্বা বললো যে আমার তো আব্বা ছোটবেলা মারা গেছে, চাচারে আমি আব্বা ডাকতাম। আচ্ছা আচ্ছা। বলে এত আমার বাড়িতে আবার গুনিয়া স্কুল থেকে, গুনিয়া হাই স্কুল থেকে 2জন শিক্ষক বাধ্যতামূলক ওই দিছে, ছাত্র দিছে লজিং। ওই তখন অবস্থা ভালো দেখে দেখে গুনিয়া স্কুল কমিটি থেকে গ্রামে গ্রামে কোন কোন ফ্যামিলি 2জন 1জন, আব্বার কাছে 15 জন 20জন ছাত্র দিত, আপনি এগুলারে আপনার গ্রামে পাটলি গ্রামে থেকে লজিং পড়তো। দিত। তো আব্বা যারা যারা ভালো গৃহস্থ আছে তাদের ঘরে একটা একজন দিত, কথাবার্তা কইয়া। এবার 2জন 3জন না, আমরা বাড়িতে রেখে দিত। এরপর আবার কেউ চাইতো যে আমার একজন দেও, 2জন থাকতো বা একজন আর থাকতো। আপনি আপনার ওই যে শিক্ষা প্রাইমারি স্কুলের হ্যাঁ, তাহলে ওই আজিজুর রহমান সাহেব একজন আইলো, আব্বা কইলো যে এত ঠিক মতো লেখাপড়া করে না রে, আর আমি তো মালি মামলা বিভিন্ন জাতীয় করি না। তো উনি কইলো কয় হ্যাঁ কই, কয় এত স্কুল তো আমারে কয়রে আনন্দ আইন এসে যে আমার পুষ্কৃতি গোসল টোসল করে আমাদের লিখে গেছে, একজন এসে বলতেছে। তো গুণ স্কুলে যে ভর্তি করছে নিয়া, ওনার ছেলে আছিল বাবুল, হেও আবার একসাথে আমরা সাথে গুনিয়া না আলিয়ার বাবুল আর আমি সাথাবাদী, আমরা এক লগই পড়তাম। তো স্কুলে খুব বেশি শাসন করতো উনি। অন্যরা যদি মানে পড়ার লেগা কম মারতো, আমারে বেশি মারতো, বেশি শাসন করতো, আমারে মারতো, উনার পুত্র মারতো। আচ্ছা, তারপরে আমার স্বাস্থ্য ভাই মঞ্জু ভাই, বাক্কা ভাইয়ের ছেলে, এই বাক্কা ভাইয়ের ভাই ছোট ভাই মঞ্জু ভাই, তা আবার একটু বয়সে বড়, আমরা তো অনেক বড়, তা আবার গৃহস্থী কাম টাম করতো, তাও ইয়ান হইতো, তারও নিতে হতো, তাও আমার সাথে যাইতো, তারও ডাকতো বড় মিয়া, ওই আজিজ ভাই বড় মিয়া, তাও তো মানতো ভাই, ওই খবর মিয়া, তা আবার বাচ্চা উক্কা টুকা খাই দিত, উক্কা টুকা খাইয়া তাহলে ফুরাত টুরাত দিয়ে টিক্কা ফুরাত দিয়ে উক্কা টুকা খাই দিত। তো আমরা যাইতাম, মেট্রিক পাস করলাম গুনিয়া হাই স্কুল থেকে, হ্যাঁ প্রাইমারি থেকে হাই স্কুল, গুনিয়া থেকে মেট্রিক পাস করলাম। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর থেকে আমি ষষ্ঠ শ্রেণীতে অটো প্রমোশন, অটো প্রমোশনের গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছেন। এসএসসি আপনি এসএসসি পাস করছেন কত সালে? 80 80 1980 সালে 80 আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কি পরে লেখাপড়া এরপর দিয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হইলাম। ইন্টার পাস করার পরে, হ্যাঁ তারপর দিয়া এই আমার বোন জামাই ব্যবসা করে তো কুমিল্লাতে, তারপর দিয়ে আমি ব্যবসাতে গিয়া জড়িত হয়ে গেলাম। এখন কুমিল্লাতে আমি মোটামুটি সেটেল হয়ে গেছি। আপনার ওই কয় ছেলে কয় মেয়ে বা কে শুরু? আমার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলেরা হলো কামরুল ইসলাম ভুইয়া, সে এই চিটাগাং ইসলাম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, বিবিএ করে এমবিএ করছে, বিবিএ করছে এমবিএ করছে। আর মেজুটা ইন্টার পর্যন্ত পড়ালেয়া, ইন্টার পরীক্ষা দেয় নাই, মেট্রিক পাস করে ইন্টার ভর্তি হয়েছে আর পড়ালেখা করে না, টুকটাক ধরো 2বার বিদেশ পাঠাইছি। হ্যাঁ, বিদেশ যায় সেটিং করতে পারছে না, এখন টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য করে। আর ছোটটাও ব্যবসা বাণিজ্য করে, পাশাপাশি এখন একটা ওই হসপিটালে, প্রাইভেট হসপিটালে চাকরি করে এবং একটা ডিপ্লোমা কোর্স করতেছে। আর মেয়েটা বিয়া দিছে, মেয়েটা একটা সরকারি হসপিটালে, কুমিল্লা আদর্শ সদর হসপিটালে চাকরি করে। আর পাশাপাশি সে ডায়ালিসিসের ইনচার্জ কুমিল্লা মডার্ন মেডিকেল কলেজের।
যেটা হচ্ছে আপনার পরিবার সম্পর্কে জানলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আরেকটা বিষয়, যেহেতু আমাদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব আসতে হয়, যেহেতু আপনি ভূঁইয়া গোষ্ঠীর মানে সন্তান, বা আমরা যারা আছি এখানে সবাই ভূঁইয়া গোষ্ঠীরই, আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই ভূঁইয়া গোষ্ঠীর ইতিহাসটা জানতে পারে। তো মুরব্বী হিসেবে আপনারও আছেন, আমাদের আকাশ ভাই আছে, রাজু কাকা আছে, আমরা মানে শ্রোতা হিসেবে উপস্থিত আছি। আমাদের ভূঁইয়া গোষ্ঠীর মধ্যে আপনার মানে মুরব্বীদের বা এটার উৎপত্তি আমাদের পূর্বপুরুষ পর্যন্ত কতটুকু পর্যন্ত জানেন আমাদের গোষ্ঠীর সম্পর্কে একটু সংক্ষিপ্ত ভাবে একটু ইতিহাস যদি হ্যাঁ, বলতে পারেন। সংক্ষিপ্ত বলতে আমি আমার বাবার কাছে আব্দুল রব্বির কাছে শুনছি, গল্প সল্প করতে তো জি আমাদের আদি পুরুষ যে জি উনি নাকি ওই ইয়ের থেকে তরফ থেকে আসছিল, মানে উজান তরফ, জায়গাটার নাম তরফ থেকে আসছে, ওনার নাম ছিল তেসকা। তেজকা। তেসকা শুনছি, মানে গল্প শুনছি আর কেউ কথা। তো উনি আইসা আমাদের এই যে এই জায়গাটা তো খুরদন নদীর খুব ক্ষুদ্র চর, পানি। আমরা এই জায়গাটা এই জায়গাতে এসে বসতি স্থাপন করছে। বসতি স্থাপন করার পরে উনার দুই ছেলে, আচ্ছা এক ছেলের নাম হইল এই গুলাম হোসেন, জি জি গুলাম হোসেন। আর এক ছেলের নাম হইল বুলন্দি ভুইয়া, বুলন্দি গুলাম হোসেন ভুইয়া, বুলন্দি ভুইয়া। আচ্ছা আচ্ছা, তারা ভূমির এখানে কি বাদশাহ থেকে ভূমির সনদ টনদ আনছে ভূমির। হ্যাঁ। তো গুলাম হোসেন তখনকার আমলের এন্টাস পাস ছিল। এন্টারপ্রাইজ। এন্টাস মানে এটা মানে আমরা এন্টারপ্রাইজটা কি এন্টাস মানে তখনকার আমি জিজ্ঞাসা করি এন্টাসটা কি, কয়লা মেট্রিক পাসের সমতুল্য সমতুল্য? এটা তো অনেক শিক্ষিত ছিল। শিক্ষিত ছিল। আর যে বুলন্দি উনি কৃষি কাজ করতো, উনি ছিল বড় ভাই, উনি তেমন তো লেখাপড়া ছিল না। আচ্ছা, এই বুলন্দির আওলা দিল পাটলি গ্রামে, আমরা যারা আছি এখন বসতি ভুইয়া গোষ্ঠী, তারা বুলন্দি ভুইয়ার মানে বংশধর। আর ওনারে ভাই গুলাম হোসেন ভুইয়া, জি উনি গুনিয়াক জমিদার বাড়িতে ইয়া করতো, আপনার সেক্রেটারি কাজ করতো, জমিদারির স্টেটের। সচিব বা সেক্রেটারি। হ্যাঁ, জমিদারির সচিব ছিলেন। জি জি তো উনি তো শিক্ষিত ছিল। উনি কিছুদিন পরে এখান থেকে ওই রামপুর, পাশে রামপুর বলে গিয়ে বাড়ি একটা কিনছে। রামপুরা। হ্যাঁ, রামপুর কিছুদিন থাকার পরে উনার মা বললো এখানে তো বুল্লা গ্রামে হিন্দু বেশি, এখানে বেশি ওই ডুল ডুল বাজা টাজা বাজা আমার কানের নামাজটা আমাদের ব্যাঘাত ঘাটে, আমি আর থাকতাম না, অন্য জায়গা দিয়ে হতো। উনি আবার গেল বেঙ্গুত্তা। বেঙ্গুত্তা, বেঙ্গুত্তা আমাদের বংশধর আছে। এই বুলন্দির আওলায় দিল পাটুলি গ্রামে যারা আমরা আছি, এই বুলন্দি বুয়ার আওলায়, আর গুলাম হোসেন বুয়ার আওলায় দিল বেঙ্গল। বেঙ্গাউতা, তারা আমাদের বংশধর। তো এই বুলন্দি বুয়ার আওলাদের বলতে বুলন্দি বুয়ার এই ছেলে আছিল একজন নারমাউন। নার্ম- হম, একজন আছিল, আমি সঠিক আমার ভুল হইতে পারে, যতটুকু যতটুকু শুনছি আর কি, নারমাউন। আর একজন আছিল জোয়াখাই। আর একজন আছিল এই আইনুদ্দিন না কি নাম জানি। আর একজন আছিল রবিউল্লাহ। রবিউল্লাহ। তো রবিউল্লাহ হইলো আমার পূর্বপুরুষ, আমরা আমাদের পূর্বপুরুষ। আর ওই যে তাহলে চার ভাই। হ্যাঁ চারজন। আর হইলো এটা রবিউল্লাহর ছেলে হইলো আব্দুল গফুর। রবিউল্লাহ। না, হ্যাঁ, রবিউল্লাহর ছেলে হইলো, মানে আপনার নাম তো যে আব্দুর রহমান, হ্যাঁ, আপনার আব্দুল হাফিজ, আব্দুল হাফিজের আব্দুল গফুর। আব্দুল গফুরের আব্বার নাম কি ওই রবিউল্লাহ। আব্দুল গফুরের পিতা রবিউল্লাহ। হ্যাঁ, আর রবিউল্লাহর পিতা মানে আপনি বলতেন যে মাউন। না, নারমাউন না, না, রবিউল্লাহ। রবিউল্লাহ বাবা হইলো বুলন্দি ভুইয়া। যে বুলন্দ রবিউল্লাহ। হ্যাঁ, বুলন্দির বাবার হইলো তেজকা। তেজকা। আচ্ছা, তারপরে জকাই, জকাইয়ের বাবার নাম তো হইলো ওই ইয়া এই বুলন্দি। বুলন্দ। বুলন্দির পুত হইলো চারজন কইলাম তো। তো রবিউল্লাহ, শেখ জকাই। হ্যাঁ, জকাইয়ের পর হইলো ওই রহিম বক্স। এটা তো ছেলে রহিম বক্স, রহিম বক্সের ছেলে হইলো হাতিম হানিফ মোগল। তো তোমরা হইলা হানিফের নাতি। জি জি আর আমার উনি হইলো মোগল, আমার চাচা ছিল ওনার। হ্যাঁ, আর হইলো মোগল চাচার নাতি। জি আর তারা হইলো সেলিম টিলিম, তারা হইলো হাতিম চাচার আওলাদ। আর এই যে নারমাউনের জি ছেলে হইলো জাফর আলী।
উনি আমাদের দাদা জাফর আলী। বুলন্দি আর জাফর আলী ছিলেন না ওই বুলন্দি হইলো, বুলন্দির পুত্র হইলো নারমাউন, নারমাউন বড়, জি না বলছেন না। নারমাউন আবার সর্দারি মর্দারি করতো। আচ্ছা নারমাউন, নারমাউনের আওলাদ দিল তারা, আক্কাস আলী তারা। নারমাউনের ছেলের নাম হইলো এই জাফর আলী, আশকর আলী, শেখান্দর। তিন ভাই ছেলে ছিল। হ্যাঁ, জাফর আলী, আশকর, শেখান্দর। তো জাফর আলী হইলো এই আমরা বাসির ভাই, বারিক ভাই, তার বাপ। জাফর আলীর ছেলে হইলো তোমার ইয়াসিন আজি, ইয়াসিন, সিরাজ আলী, উসন আলী, হাসান আলী, হাসান আলী, তারা হইলো জাফর আলী। জাফর আলী। হ্যাঁ, আর আশকর আলীর সন্তান হইলো আব্দুল সত্তর, আব্দুল মান্না। বন্যা। হ্যাঁ, আমার মানে দোনো ভাইদের জন্য হ্যাঁ। আর শেখান্দর যা ছিল সে ও দেশ ছাড়া, মানে কই অন্যত্র কই গেছে গা। আর ওই আরেকজন জায়গা আইনুদ্দিন, আইনুদ্দিন, আইনুদ্দিনের আওলা দিল আলীদের আওলা দিল হাজি ইয়াসিন, কেটা কয় ইনুস আলী, ইনুস আলী চাচা, আমাদের চাচা তোমাদের দাদা হয়। উনার 4 খন্ড এক খন্ড উনি এখানে বেচ্চা, আমরা এমনি মৌখিক ভাবে, তখন তার কোনো কাগজ রেস্টি মিষ্টি আছেন না, উনি এই ফুসকুনির 4 ভাগের 1 ভাগ উনার। এখানে যে আমরা 147 জায়গার ফুসকুনি, এটাও 4 ভাগের 1 ভাগ উনার। এটা 3 বন্টনে বন্টন করে 3 আওলাদ দিয়া গেছে গা। মানে মানে উনি কোথায় চলে গেলেন? উনি গেল গা নোয়াপাড়া, এটা হলো বেঙ্গাডুবা, বেঙ্গাডুবা গিয়ে এখানে সেটেল হয়ে গেছে গা। তো ওনার যে পৈতৃক ভিটা বাড়ি আছিল এটা 3 বন্টন নই, সবাই দিয়া গেছে। কেউ টেহা দিয়া কম বেশি দিয়া গেছে, কোনো কেউ দলিল বলি মিষ্টি মিষ্টি গুলা এমনি দিয়া গেছে, আর এগুলো চাইছে না। তো আমরা দেখছি ওই যে বেঙ্গাডুবার থেকে যে চাচা, ওনার বাপরে তো দেখছি না, বেঙ্গাডুবার এনুসাই চাচার দেখছি, ওনার বাপরে দেখছি না। এনুসাই খুব বিরাট বড় পুরুষ আছিল, মনে হয় আমার মনে হয় আমরা থেকে আরো 2 হাত উঁচা এবং বড় বড়। হ্যাঁ, এনুসাই বলে খুব একটু যৌবন কালে খুব দুষ্ট ছিল, মানে দুষ্ট বলতে চঞ্চল টাইপ, অনেক মস্তান টাইপের ছিল উনি। যখন যেটা আইডিয়া করতো শৈল্য শক্তি বেশি ছিল, উনি ইয়ে করতো, উনি মানে খুব ইয়ে করতো। এখানে ওই এখানে যাওয়ার পর গেছে গা ইয়াতে বেঙ্গডুবা, বেঙ্গডুবা যাই আসে ওনার যখন যৌবন বয়সটা এলো একটু ইয়ে হইলো, তখন বুঝলে তুমি ব্যবসার দিকে মনোযোগ দিলেন। ব্যবসা দিয়ে অনেক সুনাম করলো, অনেক ব্যবসার অনেক নোয়াপাড়া বিট অনেক করলো, বাড়ি করলো। উনি তখন কারাম বলে উনি উনি তখন বিল্ডিং করছে, নোয়াপাড়াতে বিল্ডিং করছে, বেঙ্গাডুয়াতে বিল্ডিং করছে অনেক বড়। তখনকার সবের গৃহস্থ বাড়িতে কোনো নাই, তখন তো উনি যে বুয়া বাড়ি যে বেঙ্গাডুবা যায় বুয়া বাড়ি ফলাইছে। এবং উনি চিন্তা করছে যে আমি, ওনার মতটা অন্য ধরনের আছিল, উনি এই ওনার মেয়ের এক মেয়ে বিয়ে দিছে কোন এক জমিদার বাড়ি, মঞ্জু মিয়া সাহেব না, বর্তমান যে সংগ্রাম এমপি, এমপির আপন চাচার কাছে বিয়ে দিছে, আজিজ সাহেবের কাছে, আজিজ রহমান সাহেবের কাছে এক মেয়ে। ওনার কি নাম রে সংগ্রামের সাথে ইয়ে করতে দেন, বুট্টু। হ্যাঁ, বুট্টু হইলো, হ্যাঁ বুট্টু হইলো, বুট্টু হইলো আমার এখানে আয়, বুট্টু আমার বাইক নিয়া, আমরা আমার বাইক নিয়া বাইক না। বুট্টু হইলো ইউনুসের আপন জিরগড় নাতি, হ্যাঁ বুট্টু। আচ্ছা, জিরগড় নাতি। আর এই আরেক মেয়ে বিয়ে দিছে ফুবের বাড়ি, গুনিয়াকে জমিদার বাড়িতে ওই ব্যারিস্টার রসুলের বাড়ি দিছে ওনার দ্বিতীয় মেয়ে। আচ্ছা, উনি এই ধরনের মানে মানে টাকারে টাকা বলছে না, মানে জমিদার যত, মানে ওনার কথা হলো এই অঞ্চলের ভিতর যত জমিদার বড় লোক আছে অসুবিধা আমি টাকা পয়সা মানে আত্মীয়তা আমার এই। আচ্ছা, মরিচপুর সাপ বাড়ির আরেক মেয়ে বিয়ে দিছে, হ্যাঁ বিয়ে দিছে। তো উনি যে দিত যে আমরা মানে তো আবার এখানে মধ্যে আবার অনেক গরিব টরিব আছিল বা জমিদার বাড়িতে আত্মীয়তা করলে আমরা তো ব্যক্তি গোষ্ঠী বা এই সেই এগুলা দেখলে বা অনেক সে আচার ফাঁসা বলতে সমান না। তো উনি আয়া বলতো এই সময় মনে করো ওই যে কিছু কিছু দেখে দেখিয়া যারা দেখে দেখে আমরা ওই আসন চাষা আছে একটুখান তখনকার ফেস কেটিং ভালো, ওই
তারপরে তো তোমার দাদা আনিফ চাচা সর্দানি মন্দির যাইতো, আমার আব্দুর রব্বিয়ার উনি একবার মারফেটের বাইরের মতন করতো, আমার ভাই দেখাইতো, বিয়া সাথে যে কোনো জায়গায় যাইতো, এমনি যাইতো। তে আর এক ছেলের বিয়া করাইছে সাবাসপুর মিয়াবাড়ি, ওই যে অনেক সুযোগ। এনসাদের। তো মিয়াবাড়ি যখন বিয়া করায়, তো মিয়ার বাড়ি সাবাসপুর মিয়াবাড়ি তো আত্মীয়তা শুনে আব্বার কাছে শুনছি আর কি, কয় কি কেন বিয়া দিচ্ছিলাম, তারা কি বংশ কি আসে বিষয়। তো আমার চাচা বলে কইছে, আপনারা যাচাই করেন, আপনারা কিন্তু আমি যাচাই করি। তো বিয়ার বাজার বলে, বিয়ার বাজার কত ছেলের বিয়া করে তো ঢাকার থেকে। তখন আব্বারে বলছে, আমরা তখন ঢাকা দোকান ছিল, বলছে আব্দুর রউফ, আমি এমন একটা বাজার করতাম চাই, তারা তো মিয়া বাড়ি, তারা একটু মনে হয়তো আমার প্রতি একটু ওখানে দুর্বল ভাবে বা কি আসে বিষয়, আমি এমন একটা বাজার করতাম চাই, এমন একটা ধরনের আয়োজন করতাম চাই, তারা তারা মিয়ার বাড়ির কোনো এটার ত্রুটি না ধরতে হয়। আমার ত্রুটি না ধরতে পারে, এবং আমার এটা যেমন তারা আত্মীয় স্বজন সবাই এটা প্রধান প্রধান বিষয়। প্রাধান্য দেয় আমারে। তো এই কয় ঠিক আছে, আমি ছেলের বিয়ার কাপড়টা কিনুন, বিয়ার শাড়িটা এমন শাড়ি কিনলাম, বাংলাদেশে এরকম আর কোনো শাড়ি নেই। তো আব্বা কচ্ছে ঠিক আছে। তো গেছে গিয়া তখনকার এই ইসলামপুর বড় কাপড়ের দোকান বলে গেছে, আব্বার কাছে শুনছি আর কি, ও গেছে বলছে কাজই তো বড় পেড়া এমনি এমনি গেছে, পাঞ্জাবি টেনে মাথা মোড়া সরে গেছে বলে দিয়া মিষ্টি টিষ্টি এটা বিভিন্ন ধরনের গেছে, কইলো যে আপনি বিয়ার শাড়ি দেন। আচ্ছা, আচ্ছা। তো অনেকগুলা বলে দেয়া কর্মচারী যেমন দেখায়, তো মনে দেখায় চাচা বলে, ঠিক আছে। চাচা বলে পছন্দ করে না। তা আসলে তো চাচা কাপড়ই চিনে না, চাচার কত হলো আমি বালাটা নিতাম, চাচা কত হলো কাপড় কোনটা বালা কোনটা খালি দিচ্ছে না, চাচা খালি কোন আরো দেও আরো দেও আরো দেও আরো দেও আরো এতে বালা আছেন এতে বালা আছেন। তো এই দোকানের মহাজন বলে কয় দেখেন যত ভালো আছে সবই দিছি, কয় একটা শাড়ি আছে, এটা হইলো আমাদের প্রত্যেক এই সমস্ত ইসলামপুর কাপড় দোকানের ভিতরে প্রত্যেক বড় বড় দোকানে রাখা বাধ্যতামূলক। আচ্ছা, আচ্ছা। এটা হইলো এই যে নবাবরা আছে না, জি, জি। নবাবের বিয়ার সময় বলে ওই ভালো শাড়ির লেগিয়া বলছিল এমন একটা শাড়ি বানাইবা যে শাড়িটা শুধু আমার আর কেউ না তাই আছে। নবাব এটা আমার ফ্যামিলিতে, আর কেউ বুঝবে না। হ্যাঁ নবাব ফ্যামিলিতে এটা ব্যবহার হইব, এটা অন্য কোনো কানা বেচা হবে না। তো এটা বানানোর পরে বলে ওই নবাবে বলে যে বানাইছিল তাঁতির হাত কেটে লাইছিল, আচ্ছা। এটার নাম হইলো হাত কাটা মুসলিম শাড়ি, হাত খেলা মুসলিম হাত কাটা মুসলিম শাড়ি। তো এটা হাত খেলা মুসলিম না শুনতে ঠিক আছে। নাম হাত কাটা মুসলিম শাড়ি, কয়টা আছে এটা তো আমনের জন্য না। আচ্ছা, কেন আমি টাকা দিব না, কোন এটা আমাদের রাখা বাধ্যতামূলক, কোন আমার এটা দিতে হবে। আচ্ছা। চাচা তখনকার আমলে হাত কাটা মুসলিম শাড়ি কিনে আইনা জমিদার বাড়ি ওই মিয়ার বাড়ি সাবাসপুর বিয়া করাইছে। জি, জি। বুঝলি তুমি যখন বললা যে কিছু মানে বুয়া গোষ্ঠীটার মানে এরকম মানে চাচা ছিল, তো চাচা যখন শেষ বয়সে আসতো ওই গুনিয়াক ওনার মেয়ের ভিতরে আসতো, তো উনি ওনার খাদেম আছিল একজন, ওনার ব্যাগ ট্যাগ নিয়ে আইতো গুনিয়াকের ওই তোমার ইউনুস, আচ্ছা, আচ্ছা। কোন ইউনুস? তোমার পরে আচ্ছা, আচ্ছা, যাইতে হ্যাঁ, আমি তো উনি লিয়ে আইতো। তো উনি আইসা আমরা ঘর আইলে চাল দিত, সবচেয়ে দিত, কইতো আমার এইগুলো ভাগ করে দে। আমরা ঘরে চাল খাইতো না। তো আমরা কইতো বাইসা বিটা কি সরম না, না আমি ওদের আর হলে আমি খাই না। তো আর যদি তোমরা খাওয়াইতো চাও আমার টাকা রেখে দিত, দাম রেখে দিত, জির বাজ্যে দিতে করতো শেষ বয়স। আচ্ছা, এরপরে দিয়ে এইভাবে উনি শেষ বয়সে চলে গেছে আর কি। আর কি জানতে চাও বলো। না, মানে তো শুনলাম আমাদের বইয়ে বসে। এখন আমি তাকে জানতে চাইছি যে আমাদের গ্রামের মধ্যে আপনি যখন শৈশবকালতে ছিলেন বা তৎকালীন সময় আপনি যখন আমাদের বয়সে বা তার থেকে ছোট, এই গ্রামের মুরব্বীদের মধ্যে আপনি কারে কারে দেখছেন? আমাদের গোষ্ঠীটা শুনলাম, আমাদের গোষ্ঠীর মধ্যে মুরব্বীদের কারা দেখছেন এবং পুরো এন্টার গ্রামের মধ্যে কারা কারে দেখছেন আপনার যারা মুরব্বীদের মধ্যে? আমি এরকম কয়েকজনের নাম শুনতে চাই। আমি আমার গোষ্ঠীর ভিতরে গোষ্ঠী এবং গোষ্ঠীর বাইরে। গোষ্ঠীর ভিতরে আগে বইলে যাই। আমি দেখছি আমাদের হাজি ইয়াসিন চাচারে, মানে উনি জানি হাজি ইয়াসিন চাচা যিনি আমাদের গ্রামে সর্বপ্রথম হজ করছে। ওহো।
উনি- পায়ে হাঁটতে নাকি না উনি পায়ে হাঁটতে না, উনি স্টিমারে হজ করছে। স্টিমার? স্টিমারে হজ করছে, 6 মাস লাগছে যাইতে, আচ্ছা আচ্ছা 6 মাস লাগছে আইতে। উনি প্রথম আমাদের গ্রামের ভিতরে ইউনুসের চাচা। তো আমার দাদার তো 50 খানি জমি ছিল, আপনার দাদা আমার দাদার আব্দুল গফুর। আব্দুল গফুরের। কিন্তু আমার ইয়াসিন চাচার জমি আছিল শুধু 12 খানি। আচ্ছা আচ্ছা শুনছি আর কি যেটা গল্প, তো ওনার আল্লাহ ওনার নসিব করছে, ওনার নিয়ত আছিল, ওনার নিয়ত আছিল, আল্লাহ ওনার নিয়ত ছিল, উনি 12 খানি জায়গা ইয়ে হতো ইয়াসাইরা। উনি তখনকার আমলে স্টিমারে হজ করছে, আল্লাহ হজ বড় করছে। বাবা না ইয়াসিন চাচা, আজ মানে ওই আব্দুল জাহেরের দাদা, জি, জি, আমাদের যে আলাল ভাইয়ের দাদা। আলালের দাদা। আচ্ছা, ওনার দেখছি। আচ্ছা, তারপর দিয়া ওনার ছোট ভাই সিরাজউদ্দিন চাচার দেখছি। সিরাজউদ্দিন চাচা খুব মানে ডাকটা দিলে এমনি ইরিমা শক্তিশালী, ইরিমা লাইটের মানে কেউ ফলো করছে না। এরকম আসলে। একটা গল্প শুনছি আমি, সিরাজউদ্দিন চাচা ওই আমরা বালিঙ্গা বিল আছে, ওরিমবের বালিঙ্গা বিল বাইতো, আমাদের এই দেশের মানুষ যাইতো। তো বালিঙ্গা বিল গিয়া অগ্রহণ মাসে দিয়ে ফল পাওয়া যাইতো আর কি, ফল পাইতো এই অঞ্চলের মানুষ, বেঙ্গুতে টেঙ্গুতের মানুষ লাইন দিয়ে যাইতো। তো ওই বিলে যখন নামছে, সারদাপুরের লোকেরা বিল বাধা দিছে, সাজদাপুরে। লাঠিটি লইয়া উত্তরের মানুষের সব দৌড়াই দিছে। সিয়াদু চাচা মাথার মধ্যে গামছাড়া বান্ধা করে, তোরা উত্তরের মানুষ, তোরা যদি আমার পিছিয়ে আসা আইলে আইবে নাইলে আমি জান দিলাম, আমি ফিস হইতাম না। এই সারদাপুর পর্যন্ত বলে দৌড়াই নিয়া জি, জি। এই ভরসা ছিল সিয়াদু চাচা, ইরিমা শক্তি এবং ইরিমা তার বুকের ফাটা ছিল। আচ্ছা এমনি তো আপনার তো আপনার যে আচ্ছা, তারপরে হ্যাঁ, আব্দুল গফুর দাদা তো দেখছেন আপনি? না আপনি দেখেন নাই? আমার দাদার আমি দেখি নাই। আমাদের গ্রাম তোমার দাদা ইয়ে দেখছি আমি, রহিম করে দেখছেন? রহিম বেশ দাদার দেখছি। মানে হুম, দেখছেন? দেখছি। আর ইয়াসিন আলী, সিরাজ আলী, জাফর আলী, হ্যাঁ, জাফর আলী না না? জাফর দেখছি না, ইয়াসিন চাচার দেখছি, আসন চাচা, হুসেন চাচা, সিরাজ চাচা, এরা তো আমাদের ওই যে গ্রামের যে আপনার মানে চকদার বাড়ির মধ্যে কারে কারে দেখছেন আপনি? চকদাবাড়ির ভিতরে দেখছি দিদা এমাদ নানারও দেখছি। মানে এমাদ হ্যাঁ, সাগর চেয়ারম্যানের চাচা এমাদ, এমাদ নানা আমার বাপের লগে বন্ধুত্ব আছে, আবার ভাতিজা আমায়ও। জি এমাদ মিয়ার ভাতিজি বিয়া করছে আব্দুল ভুইয়া, গুন্যাক যে ইয়ে করছে না রাফিক মিয়া, জি জি। উনি হলো এমাদ মিয়ার ভাতিজা। আর চকদার বাড়ির মধ্যে যে বজলু মিয়া চকদার, তারা মিয়া চকদার বলা হয়, না এরারে আমি দেখছি বলে মনে হয় না, আমরা দেখছি সিদ্দিকুর রহমান সাহেব সিদ্দির রহমান সাহেব দেখছি, এসপি সাহেব দেখছি, ওয়ালি রহমান চকদার। ওয়ালি রহমান চাকরে আমার খেয়াল মনে পড়ে না। তারপর দেখ ওই বদিউর মিন্টু ভাইয়ের বাপ আবতার মাস্টার বলতো, ওনার কাছে প্রাইভেটে পড়ছি, অঙ্ক টঙ্ক শিখছি ওনার দ্বারে। আর সৈয়দ চাচার দেখছি। আচ্ছা আমাদের এই বাড়ির যে সুলতান মকবুলটা হুম, দেখছেন? দেখতো যে আমার কত আদর, কত কত ভাই করতাম তো সেটা। ওই তোমার মুগুল ভাই সাহেব কত কিচ্ছা কইতো, ওই এই কিচ্ছা কইতো, এই কিচ্ছা কইতো, সবুর ভাই টুক দ্বারা খেলতাম, গুড়ি বানাইতাম, সবু তো ইয়ে করে আমার সাথে খেলতো, সবুরে গুড়ি বানাই দিত, আমরা খালি আয়া খালি খেলতাম। আচ্ছা যে এই বাড়ির মধ্যে আমাদের যে আমসুর বাতোয় বালি তার বাড়ির যে ওই যে আবু সাইদ তোয়েব আলী, এরা তো দেখছেন? এরা দেখছি, এরা তো আবু সাইদ তোয়েব আলীর যে পিতা যে শেখ তারুন আলী, এরা দেখছেন? না ওনারা দেখছি মনে নাই, ওনারা দেখছি দেখছেন? ওনারা দেখছি না। ওই ওরা দেখছি সুলমান ভাইরে দেখছি, সুলমান ভাই আবুল হোসেন যা ছিল এবারে দেখছি, আরো মেলা মানুষ ছিল। হম, আমসুবার বাপরে দেখছি, আমরা আমসুকার আব্বার নাম তো আব্দুর রশিদ নাকি? রশিদ, হ্যাঁ, চাচার দেখছি। আচ্ছা তাই এমনি এমনি আমাদের ওই টহা মানে চাচারা বাড়ির মধ্যে যে বা তারার বাড়ির মধ্যে কার কার মুরব্বী? তো আবার দেখছি, হয়তো তো আমি ইয়াং বয়সে দেখছি, তো আবার দেখছি, লুদা বাইরে দেখছি, তারার আব্বারে কলম ধরে দেন দেখছেন যে কলম চাচারও দেখছি। কলম চাচা তো আমরা একটা কি আত্মীয়তা ছিল, আইতো এমনি এমনি। কলম চাচার দেখছি, ওই সমাদের আব্দুল সমাদের দাদা, ওনার দেখছি। তারপর দেখ ওই গেদা ভাই আছিল, গেদা ভাইরও দেখছি। কেদা ভাই কেটাইলা? গেদা ভাই হলো জনবালি আছে না, ও জনবালির মামু। এখনো গেদার ফুসকুনি কয়, যে ফুসকুনিটা এটা গেদার ফুসকুনি কয়, এটা গেদা ভাইরে দেখছি। তারপরে দেয়া উহিল বাড়ি এনতা যদি বইরা দেখছেন? এন্তদের বইয়ার দেখছি, আমার খেয়াল হয়েছে না, খেয়াল পরে না এন্তদের বইয়ার দেখছি, দেখছি মনে হয় আমার, কিন্তু খেয়াল না। আর এমনি আমাদের যে ওই ওর বাড়ির মধ্যে উকিল বাড়ি অ্যাডভোকেট আব্দুল্লাহ আচ্ছা, ভাইরা দেখছেন? উহিল বাড়ির আব্দুল্লাহ, তারা তো আমরা আত্মীয় হই। কিভাবে এটা আত্মীয়? তার আত্মীয় হইলো, তারা হইলো এই উকিল বাড়ি আর
আমাদের মেনু ভাই তারা আছে না, রেনু মিয়া, সেনু মিয়া, কেনু মিয়া, জি তোমরা আমরা যে মিয়া জি একই বংশধর। তারা হইলো মানে উকিল বাড়ি মেনু কাজ দেন ওরা এই আব্দুল্লাহ আব্দুল্লাহ এরা কি এরা এক গোষ্ঠী, এক গোষ্ঠী। হ্যাঁ, তারা হইলো তারা দুই ভাই, আমার শুনছি দুই ভাই বললো, এর আগে জানি না। জি একজন নাম আছে আলাদি, জি একজন হইলো বক্সি। বক্সি জি বক্সির আওলাদ হইলো তারা রেনু মিয়া, তারা রেনু মিয়া, কেনু মিয়া, মেনু মিয়া আছে না, বক্সির আওলাদ। আর আলাদির সুবা হইলো ওই আব্দুল গনি আব্দুল গনি। আলাদির ফুত নাকি জানে আব্দুল গনি অ্যাডভোকেট, আব্দুল্লাহ অ্যাডভোকেট। বুঝছি বুঝছি আর বক্সির আওলাদ হইলো তারা ওই আবু মিয়া, সাবু মিয়া, তারার বাপ দাদারা। তো বুঝতে এখানে আমার দাদা আব্দুল গফুর ভুইয়া উকিল বাড়িতে বিয়া করছে। আমার দাদা আব্দুল গফুর বিয়ে করছে আব্দুল গফুর, উকিল বাড়িতে উকিল বাড়িতে আমার দাদা শ্বশুর বাড়ি উকিল বাড়ি। আজ উকিল শ্বশুর বাড়ি বললাম হ্যাঁ, এই রঙ্গ মিয়া সাহেব উনি বড় উকিল আছিলেন। জি ওনার নাম আছে বলতে অ্যাডভোকেট আব্দুল্লাহ আব্দুল হাই সাহেব। উনি একবারে শেখ সাহেবের সাথে জি জি খুব বড় মাপের উকিল ছিল। উনি আব্দুল্লাহ সাহেব বড় মাপের উকিল ছিল তখনকার আমলে। আব্দুল্লাহ সাহেব তাদের ফুফু আমার দাদি। তাদের ফুফু আমরা দাদা হ্যাঁ, বরিশাল হ্যাঁ, তাদের ফুফু আব্দুল হাই সাহেবের ফুফু হইলো আমার দাদি আপনার দাদির নাম কি আছে নি আয়েশা খাতুন। আয়েশা খাতুন হ্যাঁ, আমার দাদির নাম আয়েশা খাতুন। আর এই তারা হইলো শাস্তলি ফুফা আমার দাদা। হুম। আর ওই ইয়ে আছে না বাবু মিয়া, সাবু মিয়া, আবু মিয়া, তারা হইলো আপন ফুফা আমার দাদা। বাবু মিয়া সাবু মিয়া কারা বাবু মিয়া হইলো তোমার এই মেনু মিয়ার বাপ, ও মেনুকার আব্বার নাম হইছে বাবু মিয়া। বাবু মিয়া হ্যাঁ, আর সাবু মিয়া সাবু মিয়া হইলো তো ওই কেনু মিয়ার বাপ। রেনু বাইরার না, ওই অঞ্জে উপর কোন বিদেশ, কিন্তু আর বিদেশ বিদেশ থাকে দেন রতন, রতন, হ্যাঁ, রতনের বাহানা হইলো কেনু মিয়া, কেনে বাহানা হইলো সাবু মিয়া। বুঝতে পারছি সাবু মিয়ার হইলো আপন সাবু মিয়া আফন ইয়োর বাড়ি ফুফু আমার দাদি। আমরা দাদি হ্যাঁ, আর হ্যাঁ আয়েশা আপন ফুফু। আর এই আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ শাস্তল ফুফু। বুঝলাম বুঝলি তোমার যেমন এই মনু আপন ফুফু, জি, জি, আর তার হইলো শাস্তল ফুফু এরিম না। তো ইয়ানো আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ সাহেব আমার দাদা থাকতে ইয়ানো আইতো, বা আমার আব্দুল্লাহ সাহেব প্রায় আইতো, আইতো ফুফার কাছে আইতো, ওই করতো। তারা খুব বড় মাপের উকিল ছিল। তারপরে দিয়া আর আবার আবার তার সাথে আবার আমার দাদার শ্বশুর বাড়ি, আবার আমার ফুফুরে বিয়া দিছে আবার এই বাবু মিয়ার কাছে। মানে মেনুকার আব্বার কাছে হ্যাঁ, মেনুকার আব্বার কাছে হ্যাঁ, আবার ফুফুর দিয়ে আবার তুলবেন মুতলব। ইয়োর ফুফুরে আপনার ফুফুরে হ্যাঁ, আমার ফুফুরে, মানে আমার ফুফু আব্দুল গফুরের মেয়ে আব্দুল গফুরের মেয়ে দিয়েছে। আবার এরা আত্মীয় তো দুইটা আত্মীয়। এবার শ্বশুর বাড়ি আবার যেন মেয়ে বিয়া দিছে। হ্যাঁ, তার সাথে আমার উকিল বাড়িতে আমার পুরানো আত্মীয়, ডাবল আত্মীয়। আমি ওনারা দেখছি এই আব্দুল্লাহ সাহেব যে ওনার ডাক নাম আছে লুদা মিয়া, উনি আসতো এদিক দিয়ে এসে আমরা চাটা খাইয়া দিত। আবার আব্দুল্লাহ সাহেবের সাথে আমরা আগের থেকে একটা মালি মামলা চলতো। ওই আব্দুল গনি কি কয় আব্দুল হাই সাহেব, আব্দুল হাই সাহেবের সাথে আমরা ওই আমার বাপে ওই তাদের এখান থেকে একটা হওয়া কানছিল। আব্দুল গফুর যে বিয়া করছে, উকিল বেদ বিয়া করছে না, এখানের মধ্যে হওয়া কানছে, তোর কানছে আমার বাপে। বুঝতে পারছি তোর কানছে দুইটা লইয়া ওই এখানে একটা বসকা ক্ষেত আছে, ওইটা ওই বক্সি পেলাম না, বক্সি এই ক্ষেতটার নাম বক্সিয়া ক্ষেত। এটা ক্ষেতটা 3.5 খানি 4 খানি, আর এখানে বসকা ক্ষেত, এটার নাম বসকা ক্ষেত, বক্সি বাড়ির থেকে আনছে। এটা কেস পাইছে, কেস পাওয়ার পরে দিয়া তারা ওই আমার চাচা যেন আব্দুল্লাহ সাহেব জি বড় উকিল, উনি কইছে যে তারা আমার ইয়েই না, আত্মীয় না, মানে ও শিয়ার হতে পারে না। আব্দুর রব্বিয়া এটা মালি মামলা ভাইয়া বিভিন্ন ধরনের ইয়ে করে প্রমাণ দেওয়া এসে এই জায়গাটা আনছে। আনার পর দেখ যা আব্দুল্লাহ তো বড় উকিল, এবং গ্রামের মানুষ আইলে শতাশতি মানুষ উনার ডাকে যাইতো বা ওই থাকতো, উনি ইয়ে করতো। তো উনার আমরা জায়গাটা দখল নিতাম পারি না, জায়গা না। হ্যাঁ, এরপর দিয়া আমরা জ্ঞাতি গোষ্ঠী যারা আছে না, আমরা জ্ঞাতি গোষ্ঠী যারা আছে না, কইছে কয় ঠিক আছে,
এটা এই আমরা ওই সময় তো আমরা মধ্যে জোয়ান বেশি ওই কালন বের বাপ আমরা দাদার বাইক না আচ্ছা কা- কালন আফসরুদ্দিন আমাদের কি আত্মীয় এটা কালন হইলো আব্দুল গফুরের বাইক না এ কালনের বাপ কাসন কাসন বলতে আমাদের ইলাস ভাইয়ের দাদা 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 হইলো আমার দাদার বাইক না আব্দুল গফুর আপন ভাই না। আগুন বাইক না আচ্ছা তার না আমার দাদা ফালছে গৃহস্থ ফুতের মতন করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভূতের মতন করছে কইরা এ তারে বিয়া শাদি করাইছে ভূতের মতন দেখছে কাসনে আচ্ছা। তো এই সময় কাসনের দরবার টরবার যাইলে কইতো আমার দাদারে কইতো কাসনের মামু ও কাসন। আব্দুল গফুরের কাসনের মামু কইতো তো তখনকা অহঞ্জির মধ্যে সর্দারির মধ্যে তখনকা আমার দাদা তো সর্দারি করতো আমার দাদার সাথে ইয়াসিন আজি সিনাজি সিয়াজউদ্দি সিরাজ ভাই। ওই দাদা চাচা গেছে সর্দারি কিন্তু ভিসিদা থাকছে সবাই থাকছে একসাথে এক করে দেবো। তারপর দেয়া ওই আতিম চাচা জি। বিভিন্ন ওই কলমদর চাচা এরা বিভিন্ন ধরনের সর্দারি সাথে গেছে তো মনে করো যদি আমি সর্দারি করি আমার বাইপে সাথে আমার পাওয়ারটা কিরম তাহে বোঝো না চাচা একটা কথা কইছে আর তখন তো এই ঘুষের যখন আসছিল না ইয়ে আছিল না লিগেল কথা কইলে ফার্স্ট জন হ্যাঁ এইটাই সর্দারি দিয়ে করছে এইটাই হইলো এই ধরনের তো এই সময় তোমার অনেক কইলে কয় এই যে বহিষ্কার যে ক্ষেত্রে আছে না উইল বাড়ি যতই পয়সা লোক ঠিক আছে আমরা দাম দখল করবো উইল বাড়ির তারা বলে এটার মধ্যে ওই মৌলী ভাই আছে না মৌলী ভাই তখন মুনি থাকতো উইল বাড়িতে মন্ডলী করতো মলয় বলতে উনি হ্যাঁ খলিল আর চাচা তো ওই মৌলী ভাই দেয় তো মৌলী গেছে 60টা আল দিয়ে গেছে মৌলী প্রথম আল ওই ক্ষেতটা দল দল করে মৌলী আলবাই অ্যালবাম মৌলী আলবাই তো বড় গোষ্ঠীর তারা মনে করো ওই যে এই রফুদ্দি চাচার বাপ চাচা তারা রায়ত বলতে ওই যে উইলবাড়ি রায়াত তখনকার ছিল কিন্তু আরেকটা রায়াত প্রজার একটা সময় ছিল তখনকার যেমন কেউ উইলবাড়ি রায়াত এটা আপনি যেহেতু এই প্রসঙ্গটা যে এটার ব্যাখ্যা আমি জানি লাগে ইফা ফাটলি গ্রামের মধ্যে তো বড় ফাটলির যে বর্তমান যেটা আছে এইটাই তো মূলত ফাটলি মূল পাটলি এবং এই বড় ফাটলিতে এক সময় সম্পূর্ণ ছিল হিন্দু সম্পূর্ণ বলতে হিন্দু বলতে না উইলবাড়িটা তো বড় ফাটলি ধরতো এটা কি বড় ফাটলি হতো বড় ফাটলিও ধরতো বড় ফাটলি আমরা কইতাম আচ্ছা তো আমি এই সংক্ষেপে জানতে চাই, যদি এরকম হয় তে আমাদের যে জমিদার স্টেটের সময় আমরা যেটা দেখছি হুম। এখানে আমাদের ফাটলি গ্রামে তোর জমিদার ছিলেন না, ছিলেন মিরাজদার চৌধুরী বাড়িতে ছিলেন। হুম। আবার উকিল বাড়িও চৌধুরী বাড়ির যে মিরাজটা পরিবর্তে কি নেরো মিরাজ ধরছে। আবার সর্দার বাড়ির নাকি এরা কিছু আছে, মানে এই ফাটলি গ্রামের 3টা বংশের মধ্যে আমরা মিরাজ আমি তোমার দলিল দেখাই মিরাজের দলিল দেখাই আচ্ছা এটা দেখবো আমি বলছি মানে আমার কে কোন দাদা মানে এই গ্রামের কোন মানুষগুলা কোন কোন বংশের লোকগুলা কোন কোন ইয়র অধীনে প্রজা ছিল এটা কি আপনি জানেন? না কিছু কিছু ওই তো পুরান দলিল টলিল দেখে যেমন এই আমরা জানি সর্দার বাড়ির কিছু রায়ত ছিল যেমন দেখা গেছে ওই যে রায়ত বলতে প্রজা প্রজা খাজনা প্রধান এক জিনিস আর একটা আছে কোনটা প্রজা হইলো যেমন দেখা গেছে একটা যারা খাজনা আর যেটা রায়ত কোনটা? না না রায়ত কোনটা যেমন মনে করো এই ইমুকটা কসাইন ইমুক যাইতো মানে তার কাজের জন্য কাজ হয় না মাদুর বাড়িতে যাই বাজার করে হলে এই ধরনের একটা আছে না এটা আর মনে করো প্রজা তোমার জমি আমি খাজনা দিই কত করি বছর এটা হলো প্রজা আর রায়াত হইলে মনে করো তোমার আমার এগুলা তো আমরা বসাইছি মানে যারা এই চকদার বাড়ি এবং বিভিন্ন লোক এরা এই জায়গা দিয়ে এদেরকে বসতি করে এখানে থাকার জায়গা জায়গা দিয়েছে হ্যাঁ মানে এদের কাজকর্ম বিভিন্ন করার মধ্যে দিয়ে এই যে যারা করছে জায়গা এই আড়িটা আমি দিলাম যেমন দেখো না কুন্যক দেখছো না ওই যে মিলন বেড়ার ফুল ফরডে এটা সব মিলন বেড়ার ব্রায়ত আচ্ছা দেখা সংক্ষিপ্ত সময় আমাদের দুপুরের টাইম হিস্টোরি শুনতে গেলে তো অনেক হিস্টোরি লম্বা একদিনে শেষ না, তো সংক্ষিপ্ত আগে শুনতে গেলে এখন আমরা চৌধুরী বাড়ির মধ্যে কারে কারে দেখছেন? সুরেশ চৌধুরী, নরেশ চৌধুরী যুগ এইরকম কাউকে দেখছেন? মনে নাই ওরা দেখছি শীতন চর্দি আইতো তোমরা কমল চর্দি শীতন চর্দি তোমার দাদার লগে বায়াবাসী আর রামকৃষ্ণ আর ওই মানে হরিচরণটা দেখছেন? হরিজন দেখছি হরিজন তো আরে কত গল্প করছে হরিচরণ উন্দা ভাই তারপরে দিয়া হরিচরণ হয়েছে বলতে এই যে বীরা মাস্টারের বাবা বাবা
না, বীরা মাস্টারের বাবা না, হীরা মাস্টারের হীরা বাবা। মাস্টার। আর চন্দ্রমোহনের বাপের দেখছেন আপনি? না, 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 চন্দ্রমোহনের না। বাপের নাম জানেন? না, চন্দ্রমোহনের বাবার নাম হইল নবীন চন্দ্র সরকার। নবীনচন্দ্র। চন্দ্রমোহন কাহারে দেখছি, চন্দ্রমোহন কাকা খুব ভালো মানুষ ছিল। আমার বাবার সাথে যারা আমার খুব আদর করতে গেলেই দুধ টুধ না খাওয়া চাতো না, খুব ভালো মানুষ ছিল। আর এখন বাবাজি ছাড়া রাখছে না। আরেকটা জিনিস এখন আমরা সংক্ষিপ্ত আকার আইতে যাচ্ছি, সাজান, যেহেতু আপনি অনেক আগের মানুষ। এখন আমাদের যে পাটুলি গ্রামে যে একটা সরকারি স্কুল আছে, যে পাটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা 1865 সালে স্থাপিত হয়েছে। এই স্কুলটা স্থাপিত যখন হয় তখন মাধবপুর উপজেলায় দুইটা স্কুল স্থাপিত হয়েছে। এর মধ্যে একটা হইলো আমাদের পাটুলি, আর একটা কোথায় আন্দোলনা কোথায় ছিল। আমার প্রশ্ন হলো, যখন 1865 সালে ব্রিটিশ আমলে যখন পাটুলি গ্রামে একটি স্কুল স্থাপিত হয়, যখন ওই সময়ে পাঠশালা পাস হইলে সরকারি চাকরি, অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস, পাঠশালা পাস হলে সরকারি চাকরি এবং ভালো ভালো পজিশনে যাওয়া সময় সম্ভব হইতো। মানে এই অনুসারে আমাদের মাধবপুর উপজেলার মধ্যে যদি যে দুইটার মধ্যে যদি পাটুলি গ্রামে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান থাইকা থাকে, তাহলে এই গ্রামের মানুষ শিক্ষায় এত পিছিয়ে থাকার কারণটা কি? মানে ওই সময়ের মানুষ কি এই স্কুল থাকার পরে তারা কি স্কুলে লেখাপড়ার সুযোগ পায় নাই, নাকি তাদেরকে লেখাপড়ার সুযোগ দেওয়া হয় নাই, নাকি তৎকালীন সময়ে যারা শিক্ষিত ছিল বা এই সমাজের, মানে তারা কি এইটার শিক্ষার প্রতি কাউকে উৎসাহিত করে নাই, নাকি এই সমাজের মানুষের শিক্ষার প্রতি কোনো আগ্রহী ছিল না? কারণ আমরা দেখি মানে ধর্মঘট সহ অন্যান্য অঞ্চলে শিক্ষার হার যেই পরিমাণ, 1865 সালে স্কুল স্থাপিত হয়েছে। এবং আমরা শুনতে পারছি গুনিয়াকের যে ভারতীয় উপমহাদেশের যে প্রথম মুসলিম ব্যারিস্টার, ব্যারিস্টার ইয়া রসুল সাহেব, উনি আমাদের স্কুল স্টুডেন্ট। সেই হিসেবে এই গ্রামের মানুষ শিক্ষার দিক দিয়ে এত পিছিয়ে থাকার কারণটা আপনি কি মনে করেন? এটা আমি জানতে চাচ্ছি। এটা আমার যতটুকু ধারণা, আমি মুরব্বীর কাছে শুনছি, তখনকার আমাদের মুসলমানদের সমাজের ভিতরে যে ছেলে মেয়ে উপযুক্ত হইলেই ওই হিন্দু মিরাজদার যারা আছে, জমিদার আছে, তারা মনে এই যে করছে। এক মিনিট, এটা অফ করছেন যে, কারণ এটা লম্বা, কারণ ভিডিওটা কাটতে গেলে আমার ওই যে বলি আবার ইয়ান থেকে আবার এড কোয়েশ্চেন